গণ অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যমের হালচাল খুবই আসলে আমি বলবো যে টাইমলি একটা সাবজেক্ট। এটা নিয়ে আসলে আমাদের বলা উচিত। আমরা অনেক ধরনের কথা শুনছি যে অনেকে কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী 9 মাসের যে গণমাধ্যমের অবস্থা, অনেকে বলছেন যে এটা গত 15 বছরে যা ছিল সেরকমই আছে, খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। এর চেয়ে বড় মহা মিথ্যা, ডাহা মিথ্যাচার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই। যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যুক, ভয়াবহ রকমের মিথ্যুক, বা উনি আওয়ামী পোষক ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন যারা এটা বলেন। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, এবং আপনার কনটেক্সটটা দেখতে হবে। এমন একটা কনটেক্সটে যেখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে, আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন, লেবেল দিয়েছেন। এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন। আপনার ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো। কিন্তু দেখেন 9 মাসে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা, যে না আইন নিজের হাতে তুলে নেবেন না। গণ অভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে, কারণ তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না। যারা আগে এই যে আপনি কেন একটা গণ অভ্যুত্থানে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি? আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো, ওদেরকে খুন করো, খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লিখে। তো তারপরে যে যারা এই গণ অভ্যুত্থানটা করলো তারা তো রিভেঞ্জ নিতে পারত। আমরা ওই জায়গায় যাই নাই। আমাদের যারা গণ অভ্যুত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ, তাদেরকে আমি স্যালুট জানাই। তারা ওই জায়গায় যান নাই। এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে 9 মাসে। সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোন জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। কি জন্য দিনকাল যায় যায় অবস্থায় ছিল, শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে। আবুল আসাদের কথা তো মনে আছে, তাকে তার রুমের থেকে ছিঁড়িয়ে নিয়ে আসছে। আমি তখন এপিতে ছিলাম, আমার কলিগ একজন এডিটরকে বললেন যে আপনি একটু বলেন এইটা বিষয়ে আপনার বক্তব্য কি। একটু উনি তো এডিটর, ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না, এটা আপনার নাই নিতে পারেন, এটা হতেই পারে। আপনি হয়তো বা লেফটিস্ট, আপনি সংবাদের জার্নালিজমটা পছন্দ করেন না, কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচড়ে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয়, এই যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো, এটাকে তো আপনি কন্ডেম করবেন, নিন্দা করবেন। ওই এডিটর নিন্দা করেন নাই। কি ভয়াবহ জিনিস। এখন এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি, 15 বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি, অনেক অপিনিয়ন আমরা দেখেছি। আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই, আপনাদের কোনো এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোন রকমের কোন
গ্রাউন্ড নাই। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি? প্রথম, আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে যে বলেছেন যে আমার এটি নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইনের অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। সেকেন্ড, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখেন কোন এই যে কোন যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না, তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট এখানে কি করবে? মালিক যদি চাকরি খেয়ে ফেলে, গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে, আপনি লেবার ল অনুযায়ী কেস করেন, আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে, যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন। মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না। এবং এই যে এদের কেউ দেখবেন না কারো, হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্টস করছেন। ভাই, আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝকাও করছি না। আপনি এই কোশ্চেনটা কেন করলেন? আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। কিন্তু সত্যটা বলেন, এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে, সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন। এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের এখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন। শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স নিয়েছিলেন, কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন। তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এটা তো নতুন যুগ আসছে, আমরা নতুন অ্যালাইনমেন্ট করি, করে ওনারা ওনাদের মতো দুই এক জব খাচ্ছেন। সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই। আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান, মোস্ট ওয়েলকাম, নিয়ে আসেন, বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হচ্ছে, আপনারা বলেন, আমরা তো এই কাজ করি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও গিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি, আমরা এই কাজ করি নাই। 3 নাম্বার, হ্যাঁ 167 জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল। আমরা বলেছি এটা মিস্টেক এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি, অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন অ্যাক্রিডিটেশনের নীতিমালা হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডিটেশন কার্ড দিব। এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে, জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে। আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম। আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন জার্নালিস্টরা, আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে, এবং আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে, সরকারের বন্দনা করতে হবে। এখন এগুলো আমরা কিচ্ছু রাখিনি। আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্রিডিটেশন আবার দেওয়া শুরু হবে এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন। আগের যেটা অ্যাক্রিডিটেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন। এমপি, অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল, যাতে অনেকের এই আওয়ামী লীগের লিডার, ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন, কেননা সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢুকা
ঢোকাটা তাদের জন্য ইজি। ওখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন, তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন, কোনো কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন, জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি অ্যাক্সেস দিত। আমরা সেই জায়গাটাকে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট, যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই যেন কার্ডগুলো পান। এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখবো। 4 নাম্বার, আমরা 266 জন জার্নালিস্টের এগেনস্টে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টারের একটা রিপোর্ট এসছে, তারা এটা করেছেন। আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে 266 যে মার্ডার কেস হয়েছে কারা কারা করলেন, এটা কি গভর্নমেন্ট করিয়েছে? দেখেন, ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না, আমরা আপনারা করেন নাই ঠিকই, কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন। কিন্তু ওনারা কিন্তু লয়ারদের কাছে যাবেন না, লয়ারের কাছে জিজ্ঞেস করলে লয়াররাই কিন্তু ওনাদেরকে বললেন যে না, গভর্নমেন্টের পক্ষে একজন যদি কেস করে সেটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। আপনি থানায় আমি বললাম আপনার কেসটা নিব না, সে চলে যাবে কোর্টে, কোর্টে যে বলবে, কোর্টের থেকে এসে অর্ডার নিয়ে আসবে, নিয়ে এসে থানায় বলবে যে কোর্ট বলেছে আপনার কেসটা নিতে। আপনি আটকাবেন কিভাবে? এই 266টার পিছনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়ী না। আর এই 266টা যে মার্ডার কেস হলো, এই যে সাংবাদিকদের এগেনস্টে মার্ডার কেসটা কেন হলো? তো আমাদের এই বিষয়টা আমরা মনে করি আমরা এটা আরো স্বচ্ছভাবে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আশা করি এইটার আপনার রেজাল্ট পাবেন। আমরা যারা যারা এটার সাথে জড়িত না, এগুলোর সাথে যাদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদের আইন উপদেষ্টা বারবার বলেছেন সেই বিষয়টা আমরা দেখছি। এবং যাদের যাদের আমরা অলরেডি বলেছি যে বেশি অলমোস্ট এভরি কেসেই 2, 3, 4, 5টা ক্ষেত্র ছাড়া এই কেসে আমরা কাউকে হ্যারেস করছি না, কাউরে আমরা অ্যারেস্টও করছি না। অনেকে তাদের চাকরি ঠিক মতো করছেন, আমি শুনি নাই যে তারা কোনো ফেস করছেন। এবং আমরা আশা করছি যে এই চ্যাপ্টারটা খুব দ্রুত ক্লোজড হবে। আর কাউকে ইডিওলজিক্যাল পজিশনের জন্য কাউকে কি প্রসিকিউট করা হচ্ছে? আপনি শুনেছেন যে না, আপনি যেই ইডিওলজিক্যাল পজিশন আপনি ধারণ করেন সেটার জন্য কি কোনো আমরা কাউকে কারো ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কেড়ে নিচ্ছি, আপনার কথা বলার রাইটটা কেড়ে নিচ্ছি, আপনার ফেসবুকের আইডিটা খেয়ে দিচ্ছি, আপনাকে বলছি যে না আপনি এটা করতে পারবেন না। অনেক সাংবাদিক প্রতিদিন আমাদের এগেনস্টে লেখেন, না জেনেও, না একটা জিনিস সত্যতা অনেক গভীরে না যেই ভাষা জেনে অনেক কমেন্ট করেন। কিন্তু আমরা তো এগুলোর ব্যাপারে একদম চুপচাপ, কারণ আমরা জানি আমি এটা নিয়ে যদি একটা কথা বলতে যাই উনি বলবেন যে আমি হুমকির শিকার হচ্ছি। আমরা যারা সত্যিকার অর্থে গভর্নমেন্টে এসে আমরা হাত পা আসলে বাধা, অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতেও পারি না। আমি ফেসবুকে দেখছি যে উনি একটা ডাহা মিথ্যা লিখেছেন, তা আমি বলতে পারতেছি না যে আপনি মিথ্যা মিথ্যা। আমি যখনই বলবো যে আপনি মিথ্যা লিখেছেন, উনি দেখছেন উনি কিন্তু এসে আমাকে হুমকি দিচ্ছেন যে তুমি মিথ্যা লিখেছো। কিন্তু প্রথম কথা হচ্ছে যে 9 মাসে একটা বিষয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি যে যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারে বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত, আপনি দেখেছেন যে 3-3টে ইলেকশন হয়েছে, অনেকে হাততালি দিয়েছে যে না এই ইলেকশনটাই দরকার ছিল। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকরা কি, মানে বাংলাদেশের সাংবাদিক যারা রাইটস গ্রুপ আছেন, এই বিষয় নিয়ে তো সত্যিকার অর্থে আমাদের উই হ্যাভ টু কাম টু টার্মস উইথ ইট। যখনই কেউ এটা প্রোটেস্ট করতে চাচ্ছেন, বলতেছেন যে না উনি ওই বয়ান করছেন। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে
স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। মানে ওনার ওই যে সে যে এই প্রশ্নটাতে তুলবে যে না উনি কেন আমাকে সন্ত্রাসী বলল, এই প্রশ্ন তোলারও রাইটটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছেন। আপনি কি জার্নালিজম, তো আপনি যখন ওইটা করছেন আপনার তো জানা উচিত ছিল যে আপনি যদি ইউ আর প্লেইং এ হাই স্টেক গেম, আপনি যদি লুজ করেন আপনি কিন্তু ইউ হ্যাভ টু ফেস মিউজিক। আপনি উইন করলে তো এই ছেলেগুলো সব জেলে থাকতো, অনেককে ক্রস ফায়ারে মারা যেত। আপনি তখন বলতেন যে না দেশ শেখ হাসিনা দেশকে জঙ্গি মুক্ত করেছেন। এখন আপনি তো হেরে গেছেন, আপনার এই যে সন্ত্রাসী বয়ান হেরে গেছে। এখন এই ছেলেরা যদি বলে যে আপনি সাংবাদিকতার কলঙ্ক, আপনি আমাদেরকে কিলিং এর বৈধতা দিয়েছিলেন, তাহলে কি এটা কি মব হলো নাকি? এরা কি এটা বলতে পারবে না? অনেকে দেখছি যে না এই যে দেখছেন মব হচ্ছে, এই মবকে আপনারা বলা যাবে না, মব বলা যাবে না, এদেরকে মব বলতে হবে। অনেকে তো জেনুইন প্রোটেস্টার। আপনি কিন্তু তাকে ক্ষতি করতে, আপনার জার্নালিজম তাকে সত্যিকার অর্থে ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনি ফেল করছেন, বিকজ তারা অনেক ছিল, লাখ লাখ ছিল, ইউ লস্ট ইট। এই জায়গাটায় তো আমাদের আসতে হবে, এবং এইটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের সোসাইটিতে, এই যে আমরা মিডিয়া কমিশন রিপোর্ট করেছি, কিন্তু আমার মনে হয় যে এইটা নিয়ে সবাই কথা বলতে হবে। এই জায়গায় আমাদের এই জার্নালিজমের এই জায়গাটা নিয়ে, এই যে আমাদের যে বড় ফেলিউর হয়েছে গত 15 বছর, সেটা নিয়ে আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার। আমাদের এডিটররা, আমাদের বিভিন্ন পত্রিকা, তারা যে যে ইডিওলজিক্যাল পজিশনে থাকেন না কেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, আমাদের যারা সিভিল সবার সাথে মিলে উই নিড এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট। এটা খুবই দরকার, আমাদের নতুন একটা কন্ট্রাক্ট দরকার। আমরা ওই আগের কন্ট্রাক্ট দ্যাট হ্যাজ ফেইল, দ্যাট হ্যাজ ব্রোকেন, ওটা নাই। আমাদের নিজেদের ফেইলুরের কাছে কারণে আমরা ট্রাস্টটা হারিয়েছি অনেকের কাছে। আমরা চাই ট্রাস্টটা আবার ফিরে আনতে, এবং ট্রাস্টটা ফিরে আনতে হলে সমস্ত পার্টি, যারা যে সমস্ত পার্টিগুলো আপনার জার্নালিজম দ্বারা এফেক্টেড হয়েছে, সবাইকে আনেন, এক টেবিলে বসেন, বেশি আমরা নতুন শুরু করি। তাকে ট্রাস্টে আনতে হবে। আর যদি আপনি ট্রাস্টে না আনেন, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে ঠিকই, নতুন গভর্নমেন্ট এসে আপনার জার্নালিজমটা কিন্তু আবার ধরবে, বলবে যে এই যে সেই সময় স্বৈরাচারের দোষর ছিল, এই কাজগুলো করেছে, এখন সে আমার এগেনস্টে আবার লিখছে। সবাই মিলে এটা একটা নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের দরকার, এটা খুবই দরকার। আমি মনে করছি যে কয়েকটা বিষয়ে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট। আমাদের জার্নালিজমের নিউ ইকোনমিক মডেল দরকার। যেই ওল্ড মডেল আমরা জার্নালিজম করছি, করে আমরা ডিএফপি থেকে অ্যাড পাওয়ার চেষ্টা করছি, ম্যানিপুলেট করতেছি সিস্টেমকে, করে আমি অ্যাড নিচ্ছি, নিয়ে কোনোভাবে টিকে রয়েছি, এবং এই নিউ ইকোনমিক মডেলে আমি দেখতেছি যে আমার পক্ষে আসলে বড়লোক হওয়া সম্ভব না, আমি দালালি করছি, করে পুরো জার্নালিজমের যে পুরো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা পুরোপুরি ভয়ানকভাবে আমি ধ্বংস করছি, মানুষের ট্রাস্টগুলো আমি নষ্ট করছি। আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার, যেখানে কপিরাইট প্রোটেক্টেড হবে, যেখানে জার্নালিস্টদের বেতনটা প্রোটেক্টেড হবে। আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেইনেবল না, সেখানে 2-3টা লোক বেনিফিটেড হচ্ছেন, ইউনিয়নের লিডারগুলা বেনিফিটেড হচ্ছেন, দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন, বা যারা দালালির রেসে 2-1জন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন, আর বাকি বিশাল গ্রুপ খুবই দিন আনতে পান্তা ফুরনের মতো অবস্থা, তাদের সংসার চলছেই না। এই জায়গাটা তো ঠিক না। আমি যদি ট্যালেন্ট থাকে, আমি যদি উঠতে পারি, আমি যদি এই ল্যাডার ধরে মই ধরে আমি যদি উঠতে পারি একের পর এক, তো সেই মডেলটা তো ব্রোকেন, এই একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। উই নিড এ নিউ ইকোনমিক মডেল, অনেস্টলি। এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি। আরেকটা হচ্ছে যে আমাদের
আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। উই হ্যাভ টু কাম ক্লিন। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা, কিন্তু আমার যেটা বলা, আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যেও একটা সাহস দরকার। এই সাহসটা আমাদের, আমরা যে অন্যায় করেছি, এই জার্নালিজম, আমার জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে। মানুষ যাতে আপনার উপরে আবার ট্রাস্টটা ফিরে পায় যে না, উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি হি হ্যাজ কাম টু টার্মস উইথ ইট, ওইটা উনি সরিয়ে রেখেছেন, এখন নতুন করে শুরু করছেন। যতক্ষণ না আপনি এটা বলছেন আপনার উপরে মানুষের ট্রাস্ট আসবে না, আপনাকে সবসময় সন্দেহের চোখে দেখবে, এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো অ্যাটমসফিয়ারটা ভিসিয়েটেড হয়ে থাকবে, বাজে হয়ে থাকবে, যেটা আর আবার সেই জায়গায় ট্রাস্টের জায়গায় ফিরবে না। আমরা ট্রাস্টটা ফেরাতে চাই। তো এই ট্রাস্টটা ফেরাতে হলে যারা যারা যে ভুল করেছেন, অনেকে সিকিউরিটি এজেন্সি তাদেরকে একের পর এক নিউজ সরবরাহ করছেন, সেটা দিয়ে ওনারা বয়ান তৈরি করেছেন, তার বলতে হবে যে আমি কিভাবে আমার ফেইলিউর গুলো হয়েছে। এটা সবার, এটা পার্ট অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হওয়া উচিত আমি মনে করি। আরেকটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের সত্যিকার অর্থে, এটা বাইরে অলরেডি সব জায়গায় প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা, এই তফাৎটা কোন জায়গায় শুরু। আপনি আমাকে সমানে ক্রিটিসাইজ করছেন ইয়েতে, তখন তো আমার তো নিশ্চিত আমার ধারণা যে আপনি যখন ক্রিটিসাইজ করছেন, আপনার যে জার্নালিজমটা হবে সোশ্যাল মিডিয়াতে, আপনি যে আমাকে যেই ধরনের ক্রিটিসাইজ করছেন অন্যায় ভাবে, আমি তো ধরে নিতে পারি আপনার জার্নালিজমটাও সেই রকমই হবে। আপনার চিন্তাটাই হচ্ছে যে আপনি আমার এগেনস্টে এই রিপোর্টগুলো করবেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে অনেকে বলে যে না, ওটা তো আমার ব্যক্তিগত স্পেস। আসলে কতটুক ব্যক্তিগত স্পেস আর কতটুক মানে ইয়ের স্পেস, এটা তো আপনার দেখতে হবে। এই জায়গাটা আমার মনে হয় বিদেশে সব জায়গায় সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে, আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে। তখন তো যেটা হচ্ছে, যারা আপনার দ্বারা এফেক্টেড হচ্ছে, যেই গোষ্ঠীগুলো আপনার জানেন, তারা তো বলবে যে না, আপনি অপিনিয়নেটেড, আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে, আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা, আপনার এইটা। তখন হয় কি, এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়, জার্নালিজম থাকে না। আমরা 9 মাস পার করেছি, আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই। আমাদের অনেক, আমরা বললাম আমরা 16 ধাপ এগিয়েছি, বাট আমার তো মনে হয় আমাদের 100 ধাপ এগোনো উচিত ছিল। আমরা যেই পরিমাণ, আমরা সবাইকে, বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা আবারও বলি, কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে।
আমরা চাই বাংলাদেশের নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক, যে যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন, যে যেই পলিটিক্যাল কালারেই থাকেন না কেন, যে পলিটিক্যাল আপনি যেই পার্টি করেন না কেন, এটা হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি কেউ মানতেই পারছে না, কিন্তু আমি আপনাকে ডিফেন্ড করতে হবে আপনার অপিনিয়ন, আপনার ইডিওলজিক্যাল পজিশন, যাতে এই পুরো জার্নালিস্টিক এই মিডিয়া ফ্রিডমের ক্লাইমেটের জন্য ডিফেন্ডেড হয়। এটা আমাদের সবাইকে দেখতে, এটা সবার নৈতিক দায়িত্ব, যাতে আবুল আসাদের মতো লোকদেরকে যাতে টেনে হেঁচড়ে আবার আর একটা সিচুয়েশন যাতে না হয়, এটা আমাদের সবাই প্রিভেন্ট করতে হবে। এই ধরনের কাজ যাতে বাংলাদেশের ইতিহাসে যাতে না হয়। এবং আমরা আমি এই যে 266 জনের কথা বললেন, যে আছে যে ডেইলি স্টারে, আমাকে আমার দেশের এক সাংবাদিক বললেন, এই 266 জনের সাংবাদিকদের মধ্যে একজন আছেন নিজে সাংবাদিক, যিনি মাহমুদুর রহমানকে এই যে মারা হলো, যেদিন উনি রক্তাক্ত করা হলো, ওই পুরো ওইটা লিড দিয়েছিলেন সেই সাংবাদিক। তো এই জিনিস, এই চিত্র তো দেখছি। আমি চিটাগাঙে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে ওইখানে সাংবাদিকরা প্রোটেস্টারকে ধরে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। এখন যদি ওইখানে ওইখানে প্রোটেস্টাররা বলে যে আমরা যে সমস্ত সংবাদপত্রে এই কাজগুলো হয়েছে সেগুলোর দিকে মার্চ করব, আপনি কি করবেন? তো আমরা এই জন্য উই নিড, এগেন আমি বলছি, আমরা একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার সাংবাদিকদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের সামনে দরকার আমলিকের আমলে কত সাংবাদিক মামলা, নির্যাতন, হত্যা? হ্যাঁ, কোশ্চেন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত। আপনার পরিচয় দিবেন। হ্যাঁ, আমরা যে পত্রিকাগুলো কাজ করি, আসলে যতটুকু বুঝি যে পত্রিকার সম্পাদকীয় নীতি এতটুকু, এর বাইরে আমরা আসলে লিখিত কিছুই পাই না। তো আপনি বললেন যে পত্রিকার নীতির সাথে সম্পাদক মানে সাংবাদিকের নীতি সমান আছে কিনা, সে ব্যক্তিগত স্পেস দেখি অন্য কোনো, আপনি প্রত্যেকটা বিদেশের প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন, প্রত্যেকটা, আমি এএফপিতে ছিলাম, অন্যান্য যারা রয়টারে আছেন, যারা নিউ ইয়র্ক টাইমসে আছেন, সবারই তাদের সাংবাদিকদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি আছে। তারা চায় না যে আপনি এমন কিছু বলেন, লেখেন, যেটার জন্য পত্রিকার নিউট্রালিটি ক্ষতিগ্রস্ত হয়। আপনি লিখে যাচ্ছেন সমানে, দেখা যাচ্ছে যে তাতে যেটা হচ্ছে যে আপনার হয়তো বা ক্ষতি হচ্ছে না, বাট যাদেরকে নিয়ে লিখছেন তারা চিন্তা করছে যে ও তো ওই জায়গায় কাজ করে, ওই পত্রিকা হয়তো বা আমাদের এগেনস্টে, ঠিক না? যেমন ধরেন আপনি আছেন একটা পত্রিকায়, ওইখানে আপনি বিএনপি কে অপছন্দ করেন, আপনি সমানে প্রতিদিন বিএনপির এগেনস্টে লিখছেন, তাহলে কি আপনার এই ইয়েটা দেখে, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিএনপির লোকরা তো বলে ধরে নিতে পারে যে আপনার পত্রিকা এনটি বিএনপি। সমস্যাটা এই জায়গায় তৈরি হয়, মোরাল কিছু হ্যাজার্ড তৈরি হয়। কিন্তু আপনি তো ভাবতেছেন যে আমি তো সোশ্যাল মিডিয়া লিখছি, এটা তো আমার পার্সোনাল স্পেস। অসুবিধা নাই, আপনার এনটি বিএনপি হওয়া তো কোনো অসুবিধা না, কিন্তু কথা হচ্ছে যে আপনি সাংবাদিক হলে তারপরে যদি এই অপিনিয়নটা দেন, তখন হয় কি, এই যে বিএনপির লোকরা ভাবে যে ও তো সারাদিন আমাদের এগেনস্টে লেখে, তাহলে ওর পত্রিকাটা আমাদের এগেনস্টে, এই সমস্যাটা তৈরি হয়। সেই জন্য প্রত্যেকটা পত্রিকা, টিভি স্টেশন, তাদের জার্নালিস্টদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি করে দেওয়া হচ্ছে, যে কি লিখতে পারবেন, কি পারবেন না। এটা তাদের মুখ বন্ধর বিষয় না, এটা হচ্ছে এটা প্রত্যেকটা, এটা এবং এইটা কিন্তু আপনারা ভাবেন যে না, এটার ফলে তো ফ্রিডম অফ স্পিচটা কার্ভ করা হলো, বন্ধ করা হলো, এটা না। আপনি দেখবেন পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, ফাইন্যান্সিয়াল টাইমসে আছে, লন্ডন টাইমসে আছে, নিউ ইয়র্ক টাইমসে আছে, যে কোনো বড় পত্রিকা, যে কোনো বড় টিভি স্টেশন, বিবিসিতে আছে। বিবিসির ওরা তো একটা শব্দ লিখতে পারে না, বিবিসিতে যারা জার্নালিস্ট তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু লিখতে পারে না।
এটা আপনি ভাইবেন না, এটা দরকার। আদারওয়াইজ হয় কি যে আপনার ফেসবুকের অ্যাক্টিভিজমের কারণে আপনার পত্রিকার নিউট্রালিটি কোশ্চেন হয়। এনি আদার কোশ্চেন? কয়জন কোশ্চেন করবো? কি দল নিরপেক্ষ সাংবাদিকতা সৃষ্টিতে পকেটে ছিল সব ঠাকুর বেটিয়া ইন্টারভিউ পকেটে হবে না। মানে আরেকটা দল বা গোষ্ঠীর পকেটে চলে যাবে, নতুন করে অন্য কোনো গোষ্ঠীর পকেটে যাবে কিনা তার প্রশ্ন এটা। আমরা তো সেটাই চাচ্ছি। আমরা চাচ্ছি যে যাতে বাংলাদেশে শুনেন, আইডিওলজিক্যাল পজিশন থাকবেই, আপনার একটা পার্টির প্রতি আপনার দুর্বলতা থাকবেই, এটা অন্যায় কিছু না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে প্রশাসন যন্ত্র এটা ম্যানিপুলেট করছে কিনা এটা দেখতে হবে। আর দেখতে হবে যে আপনি কতটুক ফ্রিডম নিজে ছেড়ে কতটুক দালালি করছেন। তা আমরা আমাদের তরফ থেকে বলতে পারি, আমরা কেউ চাই না যে আমাদের ভাই কেউ দালালি করে লেখেন। পারলে আমাদের ক্রিটিসাইজ করেন, আমাদের রোলকে নিয়ে আপনারা বলেন যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনার প্রচুর ডেটা এনে দেখেন যে আপনার এটা ভুল হয়েছে। আমরা যদি মনে করি যে না আপনার কনক্লুশন ঠিক আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আপনি আমাকে বারবার প্রশংসা করলে আমি কমফোর্ট জোনে চলে যাই বা আমি কমপ্লাসেন্ট হয়ে যাই, সেটা আমরা চাই না। এটা প্রফেসর ইউনুস চান না। উনি বারবার সবাইকে বলেছেন যে ইউ আর ফ্রি টু ক্রিটিসাইজ আস, আপনি ক্রিটিসাইজ করেন। আর আমাদের তরফ থেকে আমাদের চাচ্ছি যে যতদিন এই গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের একটা বড় চাওয়া হচ্ছে যে দেশে মিডিয়া যে ফ্রিডমটা এটা ইনস্টিটিউশনালাইজ হোক। এটা যেন কারো হুইমের উপরে যাতে না চলে, যে আপনার মনে চাইলো আপনি এইরকম হইলেন, মনে চাইলো। এটা ইনস্টিটিউট, এটা সবার জন্য লাভ। আপনি যাতে ভালো জার্নালিজম করতে পারেন, লিখতে পারেন। হচ্ছে যে দেশীয় জার্নালিজম যেগুলো হচ্ছে যে বিদেশে হয়ে কাজ করে এবং দেশের যে মানুষ আছে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন ধর্ম অবমাননা করে লেখে, তো তাদের বিরুদ্ধে এই ইন্টারিম গভর্নমেন্ট কি পদক্ষেপ নেবে? বিদেশে থাকলে সত্যিকার অর্থে, বিদেশে না, এই দেশে আছে কিন্তু এই দেশে তথ্য দিচ্ছে মানে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি। আমরা এরকম তো এভিডেন্স দেখি না। আপনি যদি কংক্রিট এভিডেন্স আনেন তাহলে তো আমরা আর যদি এটা ক্রাইম হয়, মূলত এটা একটা ক্রাইম হচ্ছে কিনা এটা দেখতে হবে।